আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খায়র। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা এক সপ্তাহ পর পুনরায় আমরা হোমিওপ্যাথিক ফার্মাসি কোর্সে ক্লাসে উপস্থিত হয়েছি। হোমিওপ্যাথিক ফার্মাসি দ্বিতীয় বর্ষের একটি সাবজেক্ট, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। আর সামনে যেহেতু পরীক্ষা চলে এসেছে, আমরা নিয়মিতভাবেই ক্লাসগুলো করিয়ে যাচ্ছিলাম। যেহেতু পরীক্ষা এসেছে, সেজন্য পরীক্ষার প্রস্তুতিমূলক কিছু বিষয় নিয়ে আলোচনা করতে হয়। সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। তো পরীক্ষার প্রস্তুতিমূলক অনেক বিষয়ই আছে এর মধ্যে। তার মধ্যে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করা যায় যে প্রশ্ন এর আগে বলেছিলাম যে বিশেষ করে যে প্রশ্নপত্রগুলো কিভাবে তৈরি করতে হবে। যেমন এবার যদিও 2024 সন, পরীক্ষা 2023 সনের হবে। যদি 23 সনের হয় তাহলে বেজোড় সংখ্যা 2021, 2019, 2017, 15 এই প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ। বিশেষ করে 2021, অর্থাৎ মানে জোড়া সনের সাথে জোড়া সন এবং বেজোড় সনের সাথে বেজোড় সনের যে পরীক্ষার প্রশ্নপত্রগুলো থাকে, সেই প্রশ্নপত্রের আলোকেই অধিকাংশ প্রশ্নগুলো হয়। অল্প কিছু প্রশ্ন আছে যেগুলি রিপিট হয়, অর্থাৎ গত বছরও এসেছিল, আবার এই বছরও আসতে পারে। সেটা অনেক সময় 30 বা 25%, 20% এরকম প্রশ্ন রিপিট করা হয়। আচ্ছা, তো কিভাবে সাজেশন তৈরি করতে হবে সেই বিষয়ে এর আগে কথা বলা হয়েছে। তো আমাদের হাতে আরো দুটো বিষয় মানে বিদ্যমান। একটা হচ্ছে খাতা তৈরি করা, কিভাবে খাতা তৈরি করতে হবে। প্রাথমিকভাবে আমি একটা কথা বলেছিলাম এর আগে, যে খাতা তৈরির জন্য প্রত্যেকের নিজ নিজ কলেজের যে টিচার আছেন, তিনি একটা ডিরেকশন দিয়ে থাকেন বা কিছু প্রশ্ন দিয়ে থাকেন। সেই প্রশ্ন এবং ডিরেকশনের আলোকে খাতা তৈরি করা হয়। সাধারণত দেখা যায় যে কিছু বিশেষ প্রশ্ন, কিছু ছবি আঁকতে হয়। তো আসলে কি আঁকতে হয় তার আমি একটি প্রাথমিক ধারণা দিচ্ছি। আমি ছবিগুলো কি আঁকতে হয় সেই বিষয়টা নিয়েই আমি এখন কথা বলবো, যে খাতায় কিভাবে ছবি আঁকতে হয় বা কি ছবি মানে খুব গুরুত্বপূর্ণ। তবে সব কলেজে সব টিচাররাই যে একই ছবি দিবেন বা একই প্রশ্ন করবেন তা না, বা প্রত্যেক কলেজে যে একই ধরনের খাতা তৈরি করতে হবে তা না। তবে মিল থাকে, অনেক বেশি মিল থাকে এটার জন্য। কোশ্চেন তো সবচেয়ে প্রথমেই যে মানে কমন, বিশেষ করে সায়েন্সের এই ছবিটা অনেক বেশি আঁকতে হয়, সেটা হচ্ছে মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র। সুন্দর করে একটি অণুবীক্ষণ যন্ত্র আঁকতে হবে খাতার একদম প্রথম দিকেই, এবং তাতে লেবেলিং করতে হবে যে এর কোন অংশ মঞ্চ, কোন অংশটা আইপিস, কোনটা বেস, কোনটা লাইট। এভাবে প্রত্যেকটা বিষয় সুন্দর করে আগে ছবি আঁকতে হবে। ছবি আঁকার পর এটাকে চিহ্নিত চিত্র অঙ্কন করতে হবে। নিচে লিখতে হবে একটি অণুবীক্ষণ যন্ত্র চিত্র, একটি অণুবীক্ষণ যন্ত্র। পাশাপাশি ছবিটা এঁকে সেখানে দাগ দিয়ে এটা খুব সুন্দর করে এঁকে মার্ক করতে হবে, এবং পরবর্তী পৃষ্ঠায় এ সম্পর্কে একটি বর্ণনা দিতে হবে। এটা সাধারণত বায়োলজি খাতাতে এই ছবিগুলো আঁকা হয়, কিন্তু অনেক সময় বায়োলজি খাতাতে
নায়কে ফিজিক্স, কেমিস্ট্রির খাতাও কোথাও, কোথাও আঁকে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই ছবি, বিশেষ করে ছবি আঁকার ক্ষেত্রে বায়োলজি খাতাগুলোই বেশি ব্যবহার হয়ে থাকে। অথবা কলেজ কর্তৃক নির্ধারিত খাতা প্রিন্ট করে কিছু, কিছু কলেজ। সেই খাতাগুলোতেও ব্যবহার করা হয়ে থাকে। তো ১ম এ ছবি আঁকতে হবে, চিহ্নিত চিত্র দিতে হবে, অর্থাৎ এই চিত্রটাকে চিহ্নিত করতে হবে। এরপরে এর সংক্ষিপ্ত বর্ণনা দিতে হবে, পরবর্তী পৃষ্ঠায় লিখতে হবে। এরপরে যে আছে যেমন শিশি, বোতল, কর্ক, এটা একটা গুরুত্বপূর্ণ মানে ছবি, যে মেক্সিমাম পরীক্ষাতেই হোমিওপ্যাথিক ফার্মাসির যে পরীক্ষাগারের যে চিত্র, সেই ক্ষেত্রে এই চিত্রগুলা আসে। এই চিত্রগুলো অনেক বেশি ব্যবহার হয়। তো সেইখানে যে ব্যবহার হয়, যেমন শিশি বোতলটা একটা মানে অনেক কমন একটা চিত্র। শিশি বোতলের চিত্র আঁকতেই হয়। এরপরে আসে যেমন বিকার, যেটা হচ্ছে বিকারের চিত্র দিতে হয়। এরপরে হাইড্রোমিটার, অনেক ক্ষেত্রে হাইড্রোমিটারের ছবি আঁকা হয়। আমি মূলত প্র্যাকটিক্যাল খাতায় কি, কি ছবি আঁকা হয় বা প্র্যাকটিক্যাল খাতাগুলো কিভাবে তৈরি করতে হয় তার বিষয়েই আমি আজকে এখন কথা বলছি। তো এরপরে তুলাদণ্ড বা মাপ যন্ত্র, এটা আঁকতে হয়, যে একটা ব্যালেন্স বা তুলা যন্ত্র, ওজনের পাথরগুলো আঁকতে হয় এবং চিহ্নিত চিত্র। কর্ক, শিশি তো বলেছি। এরপরে স্প্যাচুলা, স্প্যাচুলার ছবি আঁকতে হয় এবং মর্টার অ্যান্ড পেস্টাল, খল এবং নুড়ি, যাতে ঘর্ষণ করে শক্তিকৃত করা হয়। বিশেষ করে বিচূর্ণ ওষুধগুলো টাইট্রেশনের মাধ্যমে যে ওষুধগুলো করতে হয়, শক্তিকৃত করতে হয়, সেই ওষুধগুলো সাধারণত মর্টার অ্যান্ড পেস্টাল বা খল এবং নুড়ির মাধ্যমে করতে হয় এইখানে। সেটা আঁকতে হয়। চামিচ আঁকতে হয়, ছোট চামিচ। এই স্প্যাচুলা এবং চামিচ অনেক জায়গায় লাগে। এরপরে নাইফ বা ছুরির ছবি। আমি আসলে এখন বলছি, মানে এর মধ্য থেকেই স্যাররা আসলে নির্ধারণ করে দিবে কোন ছবি আঁকতে হবে। আমি সব মোটামুটি ম্যাক্সিমামই যে ছবিগুলো আঁকা হয় সেইগুলির কথাই বলছি। স্প্যাচুলা, চামিচ, এটা আঁকা হয়। পরিমাপ গ্লাস, মেজারমেন্ট গ্লাস, এটার ছবি অনেক সময় আঁকতে হয়। মেজারমেন্ট গ্লাসের ছবিগুলো তৈরি করতে হয় কিভাবে। এরপরে ফ্যানেলের ছবি আসে এবং এইগুলি প্রত্যেকটা ছবিরই কিন্তু চিহ্নিত চিত্র দিতে হবে। কোথাও, কোথাও ব্রাশের ছবি আসে, ব্রাশের ছবি আঁকতে হয়। এরপরে পার্কুলেটরের ছবি অনেক সময় দিয়ে থাকে। একটি পার্কুলেটরের ছবি কেমন হয় সেই ছবিটি এঁকে দিতে হয়। থার্মোমিটার, থার্মোমিটারের ছবি এবং তার চিহ্নিত চিত্র। হাইড্রোমিটার, তার চিহ্নিত চিত্র। এরকমভাবে আরো বেশ কিছু চিত্রই দেখা যায়। ফ্লাক্স, ফ্লাক্স বোতলের ছবি আঁকা হয়। এরপরে বক যন্ত্র, এটা হচ্ছে এক ধরনের মানে ফ্লাক্সের মতো, কিন্তু মুখটা অনেকটা বকের মতো চোখা বা লম্বা। মেজারমেন্ট গ্লাস তো আছেই। এরপরে অনেক সময় দেখা যায় যে ওজনের বাটখারার কথা বলেছি, বাটখারাটা আসে চাপ যন্ত্র, প্রেসার মেশিন, এটা আসে। এরকম ভাবে মোটামুটি এইগুলো মানে ছবিগুলো আসে। এরপরেও আসে পরিস্ফুট জল তৈরির যে চিত্র, এটা আসে। পাতন প্রক্রিয়ার ছবিটা আসে অনেক সময়।
বাষ্পীয়করণের ছবি, কখনো ঊর্ধ্বপাতন, স্ফটিকীকরণ, কেলাস। মোটামুটি এটা ছাড়া আরো আসে বিশেষ করে উদ্ভিদের। একটা উদ্ভিদের পূর্ণাঙ্গ চিত্র আসে, যেমন আর্নিকা হতে পারে বা অন্য যেকোনো মানে ভেষজ উদ্ভিদের ছবি আসতে পারে, বা কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওষুধ তৈরির যে একটা ফার্মাসির যে ভেতরের যে যন্ত্রপাতিগুলো আছে এগুলি হয়। মোটামুটি এই ছবিগুলোই খাতায় তৈরি করতে হয় এবং সেটা স্যারদের অনুসারে। আচ্ছা, উদ্ভিদের যেমন ফুল, কাণ্ড, পাতা, মূল সবকিছুই আসলে একটা পূর্ণাঙ্গ চিত্র আসতে পারে। এটা অনেক ফুলে আসতে পারে, অ্যাকোনাইট, বেল, ব্রায়োনিয়া, ইথুজা, এলিয়াম সেপা। মানে অনেক সময় বিশেষ করে টিচাররা নির্ধারণ করে দেন যে এই ছবিটা আঁকতে হবে, তখন সেইটা মানে সেই ভেষজের ছবিটা আঁকতে হয়। নাক্স হতে পারে বা অন্য অনেক মেডিসিনের ছবি আঁকা হয়ে থাকে। আচ্ছা, এবার আসা যাক, এর পাশাপাশি অনেক সময় দেখা যায় যে হোমিওপ্যাথিতে ভাইবা দেওয়ার সময় কি হয় বা ভাইবা কোশ্চেনগুলো আসলে কিভাবে আসে সেটার একটা ধারণা দিচ্ছি। যেমন খাতা নিয়ে গেলাম ভাইবা বোর্ডে, ভাইবা বোর্ডে যখন খাতা নিয়ে যাব, তো সেটা দেখবে, দেখে অনেক সময়ই খাতা দেখে প্রশ্ন করে যে খাতায় আমি যা লিখেছি এটা মানে আমি লিখেছি না অন্য কেউ লিখে দিয়েছে, বা এটা শুধু লিখে দিলাম কিন্তু এই সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। এরকম যেন না হয়, অবশ্যই পড়ে যেতে হবে এবং সেই সম্পর্কে ভালোভাবে অবহিত হতে হবে। ভাইবা বোর্ডের ক্ষেত্রে প্রথমে সুন্দর করে সালাম দিয়ে ঢুকতে হবে। এরপরে যতক্ষণ পর্যন্ত বসতে না বলবে ততক্ষণ পর্যন্ত বসা যাবে না। বসতে বললে সুন্দর করে মার্জিতভাবে বসতে হবে এবং সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, চুল, তার ড্রেস আপ, মুখ সুন্দর, মানে সবকিছু যেন চুল এলোমেলো না থাকে। মানে তাকে দেখে যেন মানে এমনটা মনে হয় না যে কেমন যেন উস্কো খুস্কো, এমন না, পরিপাটি হয়ে থাকতে হবে। আর বিশেষ করে অ্যাপ্রন অবশ্যই লাগবে। ভাইবা পরীক্ষার ক্ষেত্রে ভাইবা বোর্ডে অ্যাপ্রন ছাড়া অনেক সময়ই স্যাররা ইচ্ছা করে ফেল করিয়ে দেন, নাম্বার কম দেয়। যার কারণে প্রত্যেকেই ভাইবা দেওয়ার সময় অ্যাপ্রন পরে যেতে হবে, এটা বাধ্যতামূলক। আর খাতার যে কোশ্চেনগুলো আছে, যে ছবিগুলো আছে, এই সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। খুব ভালো করে এই বিষয়গুলো জেনে যেতে হবে যাতে এই খাতা দেখে যদি কোশ্চেন করে তাহলে যেন কোনো অবস্থাতেই মানে অ্যান্সার দিতে ভুল না হয়। আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে যে ভাইবা পরীক্ষাটা হয় সাধারণত মূল পরীক্ষার পরে। খাতা দিতে হয় মূল পরীক্ষার পরে। তো মূল পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসেছিল সেই প্রত্যেকটা ৮টা কোশ্চেন, ৮টার মধ্যে আবার সংক্ষিপ্ত ছোট ছোট যে কোশ্চেনগুলো আছে, প্রত্যেকটা কোশ্চেন সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে এবং প্রত্যেকটা কোশ্চেনের যে অ্যান্সার হবে সেই অ্যান্সার সম্পর্কে জেনে তারপরে ভাইবা বোর্ডে যেতে হবে। কেননা ভাইবা বোর্ডে অনেক সময় দেখা যায় যে ওই বছরের যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা সামনে টেবিলে রেখে তারপর ভাইবা বোর্ডের যে টিচার আছে ওনারা প্রশ্ন করে থাকেন। এটা এই জন্যে যে জিজ্ঞেস করেন কি লিখেছো বা এই কোশ্চেন কোন এটা ভালো পারো, অথবা একটা কোশ্চেনই করে বসে যে অমুকটা, যখন পারবেন না তখন বলবে যে এই বছরেই তো এই প্রশ্নটা এসেছে, তাহলে পারছেন না কেন বা কি লিখেছেন। এটা একটা হতে পারে। আরেকটা জিনিস, এটা মানে অনেক টিচাররাই জিজ্ঞেস করে থাকেন যে, "আপনার ভাইবা পরীক্ষা কেমন হয়েছে? আপনার রিটেন পরীক্ষা কেমন হয়েছে?" ভাইবা নয়, রিটেন পরীক্ষা। এটা অনেক টিচাররাই প্রশ্ন করেন। এখন যদি বলেন, "স্যার হয়েছে।" "না, মোটামুটি হয়েছে।" "স্যার দিয়েছি, লিখেছি।" এমন কোশ্চেনের অ্যান্সার যদি দেয়া যায় তাহলে স্যাররা কখনোই ভালো মার্ক দিবেন না। স্যাররা এমন মানে হয়েছে, লিখেছি, স্যার মানে কমন এসেছিল, কমন আসেনি, স্যার বেশি ভালো হয়নি, মোটামুটি হয়েছে, এ ধরনের অ্যান্সার কখনো দিবেন না। কারণ এ ধরনের অ্যান্সার যদি দেন, আপনার প্রথমেই আপনাকে স্যাররা মানে আন্ডার এস্টিমেট করবে। অর্থাৎ আপনি খুব ভালো জানেন না, খুব ভালো স্টুডেন্ট না।
আপনি ভালো পড়েননি, ভালো লিখেননি, এরকম একটা ধারণা প্রথমেই মাথায় রেখে তারপর আপনাকে করবে। তাতে হবে কি ভাইবা বোর্ডে আপনাকে প্রশ্ন করে আপনি দেখা যাচ্ছে যে নাম্বার কম দিবে। এজন্য অবশ্যই বলতে হবে যে আলহামদুলিল্লাহ, না আমার পরীক্ষা ভালো হয়েছে। আ হ্যাঁ, পারি। সেজন্যই আপনাদের বলছি যে মানে পরীক্ষা দেওয়ার পর সেই প্রশ্ন যখন ভাইবা পরীক্ষা দিতে যাবেন, যখন খাতা নিয়ে যাবেন, তখন পুরো প্রশ্নটার উত্তর যেন সবগুলো উত্তর আপনি আগে থেকে জেনে মুখস্থ করে তারপর ভাইবা বোর্ডে যাবেন। কোনো অবস্থাতেই এভাবে যাওয়া যাবে না যে ওই যে মানে ভালো করে জানি না বা আমি ৩ টা প্রশ্ন কোনো রকম লিখেছি বা অন্যের সাহায্য নিয়ে লিখেছি। ভাইবা বোর্ডে জিজ্ঞেস করেছে, হা করে বসে আছি। আমি কোনো উত্তরই দিতে পারি না। এমন যেন না হয়। এমন হলে আপনার কখনোই কারণ আপনাদের একটা চূড়ান্ত সুযোগ, খুব ভালো সুযোগ হচ্ছে মার্ক ভালো উঠানোর, ভালো মার্কস নেয়ার সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা। প্র্যাকটিক্যাল পরীক্ষাতে আপনি যদি ভালো করতে পারেন, এটাতে খুব সহজে আপনি অনেক বেশি মার্কস অর্জন করতে পারেন। লিখিত লিখে মার্কস অর্জন করাটা অনেক কঠিন। আপনার খাতাটা খুব সুন্দর পরিচ্ছন্ন। আপনি সুন্দর করে যদি সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারেন মৌখিকভাবে, তাহলে অবশ্যই স্যাররা আপনাকে পরিপূর্ণ মার্ক দিবেন। একটুও কার্পণ্যতা করবেন না। সেই জন্যে ভাইবা পরীক্ষার জন্য আপনাদের আলাদাভাবে প্রস্তুত হতে হবে। আপনাকে ধরেন প্রশ্ন করল, এই হোমিওপ্যাথিক ফার্মাসি থেকে যে হোমিওপ্যাথিক ফার্মাসি কাকে বলে? একদম ১ম প্রশ্ন। এখন আপনি উম অ হোমিওপ্যাথিক ফার্মাসি যে শাস্ত্র উম এ ধরনের কখনোই করা যাবে না। আপনি খুব সুন্দর করে স্ট্রেট কাট বলে দিবেন যে শাস্ত্র পাঠ করলে আমরা বিজ্ঞানসম্মতভাবে হোমিওপ্যাথিক ওষুধ প্রস্তুত সম্পর্কে ওষুধ জানতে পারি। সংক্ষেপে বলেন। ভাইভাতে অনেক বড় করে মানে একটা প্রশ্ন মুখস্থ করে অনেক বড় করে বলতে হবে, লিখতে হবে এমন না। আপনি সংক্ষেপে যদি ওষুধ প্রস্তুত, সংগ্রহ, সংরক্ষণ, শক্তিকরণ ইত্যাদি সম্পর্কে জানতে পারি বা বুঝতে পারি, তাকেই হোমিওপ্যাথিক ফার্মাসি বলে। আপনি যখন মৌখিক প্রশ্ন উত্তর দিবেন তখন এভাবে সংক্ষেপে। কারণ হচ্ছে যে আপনাকে অনেক বড় বলার সুযোগ দিবে না। আপনার এই উত্তর দেওয়ার মাঝেই আরেকটা প্রশ্ন করে বসবে টিচাররা। আপনাকে প্রশ্ন করতে পারে হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া কাকে বলে? আরো প্রশ্ন করতে পারে ১ম হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া কবে প্রকাশিত হয়? কে প্রকাশ করেন? এভাবে একটা করে ভাইবার আপনার অনেক প্রশ্ন করতে পারে। তো কমন যে প্রশ্নগুলা সেগুলি অবশ্যই আপনাকে জেনে যেতে হবে। আপনার শুধু ওই যে বলেছিলাম যে আপনি পড়ে যাবেন, আপনার সনের যে প্রশ্নটা এর মধ্যে সীমাবদ্ধ থাকলেও চলবে না। আপনার টোটাল হোমিওপ্যাথিক ফার্মাসি সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে ভাইভাতে ভালো করতে চাইলে। ভালো করতে চাইলে আপনি বলেন, সংক্ষেপে বলেন কিন্তু সুন্দর করে উপস্থাপন করেন। তাহলে কোথাও কথা বলার সময় আ আ উম এই শব্দগুলো উচ্চারণ করবেন না। এই শব্দগুলো উচ্চারণ করলেও আ টিচাররা বুঝে নেয় যে এ ভালো পারে না, ভালো বুঝে না। যার কারণে এমনটা করা যাবে না। অনেক প্রশ্নই হতে পারে। মানে কমন আমি কয়েকটা প্রশ্নের কথা বলি। যেমন হচ্ছে ফার্মাকোপিয়া কাকে বলে? তারপরে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান কোনো ফার্মাকোপিয়া রচনা করেছেন কিনা? এটা একটা ১ম এ যে প্রশ্নটা পড়ে যে হোমিওপ্যাথিক ফার্মাসি কাকে বলে? ফার্মাকোপিয়া কাকে বলে? ফার্মাসি এবং ফার্মাকোপিয়ার মধ্যে পার্থক্যটা কি? হোমিওপ্যাথিতে আ কয়টা ফার্মাকোপিয়া মানে প্রসিদ্ধ কয়টা ফার্মাকোপিয়া রয়েছে? বিশ্বের প্রচলিত যে প্রসিদ্ধ ফার্মাকোপিয়া আছে সেটা। একটা আদর্শ ফার্মাসিতে কি জিনিস প্রয়োজন হয়? মিচারেশন কি? পার্কুলেশন কি? ওষুধ তৈরির যে স্কেলগুলি আছে, সেই স্কেলগুলি বলেন। কয়টা স্কেল আছে? DHMS এর পূর্ণাঙ্গ মিনিংসটা বলতে পারেন? এরপরে এমন প্রশ্ন করতে পারে যে ভেষজ কাকে বলে? ঔষধ কাকে বলে?
রিমেডি কাকে বলে? এগুলো খুব কমন কোশ্চেন। এগুলি আনকমন কোনো কোশ্চেন নয় যে এই কমন কোশ্চেন গুলাই খুব বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, আরেকটা কোশ্চেন অনেক সময়ই করে থাকে যে হোমিওপ্যাথির উৎস কি, কি? আপনার প্রধান যে উৎস ৬ টি উৎস আছে সেটা আপনাকে বলতে হবে। আর এরপরে আরো উৎস আছে উদ্ভিদ, প্রাণীজ, খনিজ, রোগজ, গ্রন্থিজ, শক্তিজ। এটা হচ্ছে মেইন উৎস। এরপরে আরো উৎস আছে যেমন সিনথেটিক আছে, স্ট্রোক ভ্যাকসিন আছে। এইগুলো একেবারে ঠোঁটের মাথায় রাখতে হবে। এই প্রশ্নগুলো খুব বেশি করে থাকে। আচ্ছা, এটা হতে পারে যে অ্যালকোহল কি? প্রশ্ন করতে পারে। অ্যালকোহলের বৈশিষ্ট্যটা কি? আমরা ঔষধে যে অ্যালকোহল, বিশেষ করে হোমিওপ্যাথিক ঔষধে যে অ্যালকোহল ব্যবহার করি, এটার নাম কি? এই কোশ্চেনটা অনেক সময় ২ টা কঠিন ভেষজ বহ, ২ টা তরল ভেষজ বহের নাম বলো। বিচূর্ণ কাকে বলে? বিচূর্ণকরণ প্রক্রিয়াতে কিভাবে ওষুধ তৈরি করা হয়? মাদার টিংচার কি? পটেন্টাইজেশন কি বা শক্তিকরণ কি? হোমিওপ্যাথিতে মানে কয়টা স্কেলের কথা এর আগে বলেছিলাম যে কয়টা স্কেলে কিভাবে ওষুধ শক্তি করা হয়? কয়টা স্কেল আছে? ৩ টা, দশমিক, শততমে এবং ৫০ সহস্রতমে। এই ৫০ সহস্রতমিক, দশমিক এবং শততমিক এটা তরল ভেষজগুলোকে কিভাবে শক্তিকৃত করা হয়? শুষ্ক বা খনিজ পদার্থগুলোকে কিভাবে শক্তিকৃত করা হয়? বিচূর্ণ প্রক্রিয়াটা সংক্ষেপে বল। কিভাবে আমরা এক মানে 1x থেকে 2x তৈরি করব? আমরা কিভাবে 2x থেকে 3x তৈরি করব সেটা বলেন। এই ধরনের আসতে পারে। কিভাবে কত সময় লাগে বিচূর্ণকরণ প্রক্রিয়াতে 1x থেকে 2x শক্তিতে রূপান্তর করতে কতটুকু সময় লাগে? শক্তিকৃতর মধ্যে বিচূর্ণকরণ থেকে তরলীকরণে কিভাবে করতে হয়? তরলীকরণ প্রক্রিয়াতে করতে লম্ফ শক্তি কাকে বলে? জাম্পিং পটেন্সি বা লম্ফ শক্তি। লম্ফ শক্তিটা আসলে কি? ৫০ সহস্রতমিক শক্তি কে আবিষ্কার করেছেন? ৫০ সহস্রতমিক শক্তিটা আসলে কি? বিটি, বিটির সংক্ষিপ্ত নাম। এটা আসলে পূর্ণাঙ্গ নাম কি? বোরিক অ্যান্ড টাফেস কোম্পানি একটা আমেরিকান কোম্পানির নাম। এরপরে যে ১ম ব্যবস্থাপত্র, ২য় ব্যবস্থাপত্র কাকে বলে? বটিকা কাকে বলে? অনুবটিকা কাকে বলে? বটিকাগুলোকে কিভাবে নাম্বারিং করা হয়? আধুনিক যে প্রক্রিয়াতে মূল অরিষ্ট বা মাদার টিংচার তৈরি করা হয়, সেই প্রক্রিয়াগুলির নাম কি? যেমন মেচারেশন, পার্কুলেশন এই ২ টি আধুনিক প্রক্রিয়া। এর ২ টির নাম চাইতে পারে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই প্রত্যেকটা প্রশ্ন আমাদেরকে ভালো করে পড়ে বিশেষ করে আমাদের যে কাজটা করতে হবে
আচ্ছা, এক্সটার্নাল ইউজ কিভাবে করা হয়? কি দিয়ে এক্সটার্নাল ইউজ করা হয়? আচ্ছা, ওষুধ কোন প্রক্রিয়াতে ব্যবহার করা যেতে পারে? শুধু কি খাওয়ার মাধ্যমেই? এছাড়া আর কোনো প্রক্রিয়া আছে ব্যবহার করার? হোমিওপ্যাথিক ঔষধ কয়টা মাধ্যমে ব্যবহার করা যায়? আচ্ছা, এবার ধরি ব্যবস্থাপত্র কাকে বলে? ব্যবস্থাপত্রের কয়টি অংশ আছে? সুপারস্ক্রিপশন, ইনস্ক্রিপশন, সাবস্ক্রিপশন, সিগনেচার। এই ৪ টি অংশ সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। নো-শোড মেডিসিন কাকে বলে? নো-শোড কি? নো-শোড মেডিসিন সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। রোগজ ওষুধ কাকে বলে? গ্রন্থিজ ঔষধ কাকে বলে? উদ্ভিদ ঔষধ মানে উৎস থেকে ৫ টা ঔষধের নাম জিজ্ঞেস করতে পারে। প্রাণীজ ঔষধ থেকে যে প্রাণীজ উৎস আছে, সেই উৎস থেকে ৫ টা ঔষধের নাম জিজ্ঞেস করতে পারে। খনিজ ৫ টা ঔষধের নাম জিজ্ঞেস করতে পারে। রোগজ ৫ টা ওষুধের নাম জিজ্ঞেস করতে পারে। গ্রন্থিজ ৫ টা ওষুধের নাম জিজ্ঞেস করতে পারে। শক্তিজ ওষুধের নাম জিজ্ঞেস করতে পারে। এভাবে যে সোর্সগুলি আছে, সেই সোর্সগুলি থেকে কি ওষুধ তৈরি হয়, সে সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে হবে, ভালো জ্ঞান অর্জন করতে হবে। হোমিওপ্যাথিক ফার্মাসি আছে। অ্যালোপ্যাথিক ফার্মাসি এবং হোমিওপ্যাথিক ফার্মাসির মধ্যে পার্থক্যটা কি? সূক্ষ্ম মাত্রা কাকে বলে? স্থূল মাত্রা কাকে বলে? স্থূল এবং সূক্ষ্ম মাত্রার মধ্যে পার্থক্য? ঔষধের শক্তি বলতে কি বোঝা যায়? যদি এই প্রশ্নটা করে তাহলে কি বলবেন? হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়ার নির্দিষ্ট নিয়ম অনুসারে মূল আরক বা মাদার টিংচার থেকে ভেষজকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম অংশে বিভাজিত করে যে প্রক্রিয়ায় অ্যা বিচূর্ণ অথবা তরলীকরণ প্রক্রিয়াতে এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তর করা হয়, এটা হচ্ছে শক্তিকরণ প্রক্রিয়া। আমরা বাহ্যিকভাবে ওষুধ ব্যবহার করার জন্য কি ব্যবহার করতে পারি? যেমন ডিস্টিল ওয়াটার বা পাতিত পানি, অলিভ অয়েল, গ্লিসারিন, ভ্যাসলিন ইত্যাদি এই জিনিসগুলো বা বিভিন্ন ধরনের অয়েল ব্যবহার করা হয়ে থাকে। এমন আসতে পারে পেট্রোলিয়াম জেলিটা কি? গ্লিসারিন কি? আমরা গ্লিসারিনের মিশ্রণ করে কিভাবে ওষুধ দেব? পেট্রোলিয়াম জেলিতে কিভাবে ওষুধ প্রয়োগ করব? সাক্কাশন বা ঝাঁকুনির মাধ্যমে কিভাবে ওষুধ শক্তিকরণ করা হয়? সে বিষয়ে বর্ণনা চাইতে পারে। তরল ওষুধ শক্তিকরণের সময় কেন এক অংশ খালি রাখা হয়? এক অংশ খালি রাখার একটা কারণ হচ্ছে যদি পরিপূর্ণ বোতলটি ভরা থাকে তাহলে ঝাঁকির মাধ্যমে সেখানে বুদবুদ উঠবে না এবং ঝাঁকিটা সঠিকভাবে লাগবে না এবং ওষুধের যে মলিকুলগুলো সেগুলি বিভাজিত হবে না। যদি 1/3 বা 2/3 হচ্ছে ঔষধ, অ্যালকোহল মিশ্রিত থাকে
আর 1/3 যদি খালি থাকে তাহলে একটা শক্তভাবে একটা ঝাঁকুনি তৈরি হবে এবং এই ঝাঁকুনিতে মলিকলগুলো ভেঙে এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত হয়। যার কারণেই যখন শক্তিকরণ করা হয় তখন শিশিরে 1/3 খালি রাখা হয়। লম্ফ শক্তি আগেই বলেছি। আ আসলে বলতে তো অনেক কিছুই আছে। তাহলেও মানে এরকমভাবে আসলে প্রশ্নগুলোকে মানে কে কোন স্যার কি করবে এটা তার উপর নির্ভর করে। আমি যা বলে দিলাম আপনি পড়ে গেলেন এটাই আসবে এমন না। যেকোনো স্যার যেকোনো প্রশ্নই করতে পারে। তো যখন প্রশ্ন করবে তখন আপনার একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে কি প্রশ্ন করছে। প্রশ্ন করলেও আপনি ভালো করে শুনলেন না, উত্তর দিয়ে দিলেন। তাহলে প্রশ্নের উত্তর ভুল হতে পারে। আগে ভালো স্যার করে রেকর্ডিং অফ শুনেন। করবো? আ ঠিক আছে। অফ করে দেন। আর তো কেউ নেই। জি স্যার।